হর হর মহাদেব, জয় শ্রীরাম। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আমার কিছু সমস্যার কারণে এতদিন তোমাদের ক্লাস করাতে পারিনি। তো আজকে সেই সমস্যা থেকে একটু রিলিফ পেয়েছি, তাই জন্য তোমাদের ক্লাস করাতে পারছি। কিন্তু স্যার হয়তো তোমাদের নিশ্চয়ই বলেছে যে আমার জেঠির স্ট্রোক হয়েছে। আনফর্চুনেটলি তাকে নিয়ে অনেক রকম চাপ গেছে আমার বাড়িতে, ফ্যামিলি সিচুয়েশন খুব খারাপ ছিল আমার। তো ওই জন্যই আমি ক্লাস করাতে পারিনি তোমাদের। অনেক রকম হসপিটালিস্ট ছিল সে অনেকদিন ধরেই, তো ওই জন্য আমি তোমাদের ক্লাস করাতে পারিনি। তবে এখন সে একটু ঠিক হয়েছে, আগে থেকে ভালো আছে, রিলিফ আছে, ওষুধ খাচ্ছে, তো ঠিক আছে আগের থেকে। তো ওই জন্যই তোমাদের আজকে আমি ক্লাস করাতে পারছি। আর আমার কিছু পরীক্ষা চলছে পার্সোনালি, আমি একটা পরীক্ষা দিচ্ছি তো বাইরে, মানে কম্পিটিটিভ এক্সামের একটা পরীক্ষা দিচ্ছি রেলের। ওর জন্যই আমি কিছুদিন তোমাদের ক্লাস করাতে পারিনি, ক্লাস তোমাদের অফ ছিল। তো আজকে একটু ফাঁকা হয়েছি, এই জন্যই তোমাদের আজকে ক্লাস করাতে পারছি। তো যদি চ্যানেলটাকে ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর অবশ্যই চ্যানেলটা মনে রাখবে এগিয়ে যাওয়ার চাবি, সাফল্যের চাবিকাঠি আরেক নাম এগিয়ে যাওয়ার চাবি। তো চলো বন্ধুরা, আজকে শুরু করি। আজকে তোমাদের করাবো আমি এই বিগত দিন ধরে তোমাদের আমি বুঝিয়েছিলাম জীবন কি, হোয়াট ইজ আ লাইফ, জীবন চক্রটা কি, লাইফ সার্কেলটা কি। মানে একটা জীবনে আমি তোমাদের বুঝিয়েছিলাম একটা সার্কেল দিয়ে, মানে একটা চক্র দিয়ে তুমি বুঝিয়েছিলাম যে প্রথমে কি হয়, যে একটা মানুষ বা একটা যে কোনো প্রাণী বা একটা যে কোনো জীব ফার্স্টে কি তাদের জন্ম হয়, তারপরে সে বৃদ্ধি হয়, তার দৈহিক বৃদ্ধি হয়, তারপর তার মানসিক বৃদ্ধি হয়, তারপরে সে প্রজনন হয়, তারপরে একটা সময় পর প্রজনন করার পর সে কি করে, অবশেষে তার মৃত্যু হয়। এটাই আমি বুঝিয়েছিলাম, তাই তো? মানে যে কোনো গাছের থেকে বীজের থেকে চারা হয়, চারার থেকে একটা মাঝারি ধরনের গাছ হয়, মাঝারি গাছের থেকে একটা বড় ধরনের গাছ হয়, বড় ধরনের গাছের পর কি হয়, সেই গাছটা মরে যায়, তারপরে সে বীজের মাধ্যমে আবার নতুন করে একটা গাছ, এইভাবেই চলতে থাকে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়, জীবন চক্র। আর এটাও বলেছিলাম চলন আর গমন কি, মানে একটা জীব খাদ্যের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটাকে বলা হয় চলন। আর গমন কি, প্রজনন প্রক্রিয়ার জন্য মানে বহুদূর চলে যায়। মানে জীব বলতে গেলে যেমন আমরা দেখি আমরা বলি এই কথাটা, আমি সেই বলে থাকি, শীতকালে অনেক ধরনের পাখি আমরা সচরাচর দেখতে পাই, যেমন সাইবেরিয়ান পাখি, ঠান্ডা দেশের পাখি, আরো অনেক ধরনের পাখি আছে যেসব জঙ্গলে থাকে, যেসব ধরনের পাখি তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে প্রতিনিয়ত গমন করে। যে প্রক্রিয়াটা বলে তারা চলাচল করে, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়, গমন। আর চলন কি, চলন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে জীব নিজের দেহকে সঞ্চালন করে, মানে নিজের সঞ্চালন বলতে গেলে সঞ্চালিত করে তার রক্ত, তার শরীর, মানে কি বলতে গেলে মানে রেসপন্স দেয় বা সাড়া দেয় যেই প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে কি বলা হয়, চলন। আর গমন স্থান পরিবর্তন করে, সে কি করে দৈহিকভাবে স্থান পরিবর্তন করে, সেটাকে কি বলা হয়, গমন। তো সেটা এতটুকু আমি তোমাদের বুঝিয়েছিলাম। আজকে বোঝাবো জীবনের উৎপত্তি, মানে অরিজিন অফ লাইফ। অরিজিন অফ লাইফ, জীবনের উৎপত্তি। জীবনটা তো এমনি হঠাৎ করে আসেনি, জীবন তোমাদের ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু তোমাদের আমি এটা বলিনি যে জীবনের উৎপত্তি কি হয়েছে বা কে সেটা প্রথম আবিষ্কার করছে। পৃথিবীতে অনেক বছর আগে তৈরি হয়েছিল, প্রায় 370.5 মিলিয়ন বছর আগে পৃথিবী তৈরি হয়েছিল। মানে পৃথিবী তৈরি এর আগেও হয়েছিল 4.50। পৃথিবী তৈরি হয়েছিল, আমার বলতে ভুলে হয়েছে তোমাদেরকে, সরি, ওইটা আমি অফটা লিখতে ভুলে গেছিলাম, তো একটু ভুল টুল হতেই পারে স্যারদের কাছ থেকে, তো তোমরা সেটাকে মার্জনা করবে, সেটাকে একটু ধরবে না তোমরা। তো অরিজিন অফ লাইফ, তাহলে জীবনের উৎপত্তি, জীবনের কি উৎপত্তি, অরিজিন অফ লাইফ। প্রথম যে ব্যাকটেরিয়াটা তৈরি হয়েছিল, সেই ব্যাকটেরিয়ার নাম কি, কোয়া সার্ভেট। কে দিয়েছিলেন, বিজ্ঞানী ওপারিন। কবে দিয়েছিলেন, 1920 সালে। তাহলে এই যে কোয়া সার্ভেট এর প্রথম নামকরণ কে করেছিলেন,
নামকরণ কে করেছিলেন? নামকরণ বিজ্ঞানী ওপারিন 1920 সালে প্রথম বলেছিলেন যে এই ব্যাকটেরিয়াটাই প্রথম জীবনের প্রাণ প্রতিষ্ঠাতা করেছিলেন, বা প্রথম জীব হিসেবে চিহ্নিত হয়েছিলেন। কোয়াসারভেটের প্রথম নামকরণ বিজ্ঞানী ওপারিন 1920 খ্রিস্টাব্দে করেছিলেন 1920 খ্রিস্টাব্দে করেছিলেন। কোয়াসারভেট প্রথম নামকরণ বিজ্ঞানী ওপারিন 1920 সালে ছিলেন। তিনি বলেছিলেন এটি জীবনের প্রথম ধাপের সর্বপ্রথম চিহ্নিত জীব। এটি জীবনের প্রথম ধাপের সর্বপ্রথম চিহ্নিত জীব। কি বলেছিলেন? কোয়াসারভেটের প্রথম নামকরণ কে করেছেন? বিজ্ঞানী ওপারিন। কবে করেছেন? প্রশ্ন আসতে পারে, তোমাদের প্রশ্ন আসতে পারে কবে করেছেন? 1920 সালে করেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন এটি জীবনের প্রথম ধাপের সর্বপ্রথম চিহ্নিত কি জীব। তো এটি হচ্ছে এত যে বললাম তোমাকে 70.5 মিলিয়ন বা 70 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল। আর সেই প্রথম প্রাণের সৃষ্টিটি কে করেছিল? এই যে কোয়াসারভেট নামক এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটাই পৃথিবীতে প্রথম জীবনের বা প্রাণের সঞ্চার করেছিল। এটা মাথায় রেখে দেবে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কে করেছিল, কবে করেছিল, কি নাম, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তো এতটুকু আশা করি তোমরা বুঝে নিয়েছো। তো আমি মুছে ফেলবো এটাকে। তোমরা দেখো, অসুবিধা হলে বলবে, কমেন্ট করবে প্রচুর পরিমাণে, শেয়ার করবে, লাইক করবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম মনে রাখবে, এগিয়ে যাওয়ার চাবি। সেখানে যুক্ত হবে, জয়েন করবে। তবে আমি আর তোমাদের অনেক ধরনের পিডিএফ দেবো। এতদিন অবধি যতদিন ক্লাস করিয়েছি জিএনএম এর আর কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে যে ক্লাসগুলো আছে আমি করিয়েছি, সেই সব বিষয়ের পিডিএফ একমাত্র ওখানে পেয়ে যাবে। প্রশ্নও পেয়ে যাবে, পিডিএফও পেয়ে যাবে। তো অবশ্যই সেই চ্যানেলে জয়েন হও। নামটা মনে রাখবে। অন্য চ্যানেলে অন্য গুজবে কান দেবে না। অনেক ধরনের কিন্তু এগিয়ে যাওয়ার চাবি থাকতে পারে, কিন্তু আমাদের যে লোগো আছে, নীল রঙের লোগো, এগিয়ে যাওয়ার চাবি, ওই চ্যানেলেই একমাত্র যুক্ত হবে। আর সাবস্ক্রাইবার মনে বলে দিই, 103টা সাবস্ক্রাইবার ওই চ্যানেলেই যুক্ত হবে। ওইটি হচ্ছে আমাদের আসল চ্যানেল। তো আশা করি তোমরা লিখে নিয়েছো। আমি এখন বুঝে ফেলবো। না বুঝতে পারলে অবশ্যই বলবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের হামেশাই আসে। প্রিভিয়াস ইয়ারেও আসছিল, তার আগের বছরও এসেছিল। তো এই ধরনের প্রশ্নই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিবে। একটু তোমাদের মাথা খাটিয়ে করতে হবে, আর বুঝছো না। মাথা না খাটালে তোমরা পারবে না। এটা তো গেল প্রথম জীবের। এরকম একটা বলছে, উনি কিন্তু বলছে। এখন লোকে কিন্তু মানছে কি মানেনি ওটারও ব্যাখ্যা আছে। উনি জাস্ট খালি এটা বলছে যে উনি ওপারিন বলছিলেন যে কোয়াসারভেট হচ্ছে পৃথিবীর প্রথম প্রাণীয় জীব, তাই তো? কিন্তু আসলে সেটা সত্যি? সেটাই হচ্ছে আসল ব্যাপার। আসলে সেটা সত্যি না বলতে ওনার মতে মনে হয়েছিল যে ওটা পৃথিবীর প্রথম জীব, যার মধ্যে প্রাণ ছিল। কিন্তু থিওরি এটাও বলে যে আরেকজনও ছিলেন, যিনি আরেকটা বলছিলেন, যেটার নাম ছিল মাইক্রোস্পিয়ার। ওটার নাম ছিল মাইক্রোস্পিয়ার। ওটা কে বলছিলেন?
ওটা বলেছিলেন বিজ্ঞানী, প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, বিজ্ঞানী ফক্স কত সালে কি বলেছিলেন? বিজ্ঞানী ফক্স 1965 সালে বলেছিলেন না, যে ওপারিনের মতবাদটি ভুল। ওনার মনে হয় ওপারিন বলেছিলেন যেটা সেটা সত্যি, কিন্তু আসলে ওটা ভুল। উনি বলেছিলেন মাইক্রো স্ফিয়ার মাইক্রোস্ফিয়ার নামক কোষীয় জীব, মাইক্রোস্ফিয়ার নামক কোষীয় জীব পৃথিবীর সর্বপ্রথম জীব। এই মাইক্রোস্ফিয়ার নামটি কিন্তু বিজ্ঞানী ফক্সই দিয়েছিলেন। উনি বলেছিলেন না, কোয়াস সার্ভেট পৃথিবীর সর্বপ্রথম জীব নয়। উনি কবে বলেছিলেন? বলেছিলেন 1965-এ। প্রশ্ন আসতে পারে যে মাইক্রোস্ফিয়ার নামক নামটি কে বলেছিলেন বা কে তৈরি করেছে, নামকরণ করেছিলেন এবং কবে করেছিলেন? কে করেছিলেন? বিজ্ঞানী ফক্স। কবে করেছিলেন? 1965-এ। কি করেছিলেন? মাইক্রোস্ফিয়ার নামক কোষীয় জীবের নামকরণ করেন এবং তিনি কি বলেন? তিনি বলেন এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম জীব। এবার দুজনের মতামত হয়ে গেল, এবার কি হয় সেটাই দেখা। তো তিনি এটা বললেন এবং তিনি এটাও বলছিলেন এটি হলো পৃথিবীর সর্বপ্রথম জীবিত আদি কোষ। কি বলেছিলেন? তিনি এটাও বলেছিলেন আদি কোষ। কি বলেছিলেন? তিনি এটাও বলেছিলেন এটি হলো পৃথিবীর সর্বপ্রথম জীবিত আদি কোষ। তিনি এটা বলেছিলেন। কে বলেছিলেন? বিজ্ঞানী ফক্স। এবার ব্যাপারটা, এবার এই আদি কোষটি কিন্তু প্রশ্ন আসতে পারে আদি কোষের অপর নাম কি? এই আদি কোষের অপর নামই হচ্ছে কি না? অপর নাম, আদি কোষের অপর নাম প্রোটো বায়ন্ট। কি? প্রোটোবায়ন্ট। কি নাম? আদি কোষের অপর নাম প্রোটোবায়ন্ট। তো আসতে পারে পরীক্ষার সময়, এটাও আসতে পারে, প্রিভিয়াস ইয়ারে এটাও এসেছে। যেমন শিফট 2022-এ, শিফট 2-তে এসেছে এরকম ধরনের প্রশ্ন। শিফট 2021-এ শিফট 1-এ এসেছে এটা। প্রিভিয়াস ইয়ারের কথা বলছি আমি তোমাদের। আসছি তোমাদের এইগুলো চ্যাপ্টার শেষ করে দিয়ে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার গুলোও করাবো, অসুবিধা নেই। তোমাদের ভয় পাওয়ার কোনো চাপ নেই। এটি একমাত্র চ্যানেল যেখানে পুরো ডিটেলসে তোমাদের আলোচনা করানো হবে, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে। এটা তোমরা এখন কি করছো? তোমরা এখন চ্যাপ্টার করছো জীবন ও তার বৈচিত্র্য। এই চ্যাপ্টারটার নাম কি? জীবন ও তার বৈচিত্র্য। তো অবশ্যই মনে রাখবে। তো এটা কি? প্রোটোবায়ন্ট হয়ে গেল। এবার এতক্ষণই তো গেল যে এটা এ বলছে, এটা এ বলছে। দুটা কিন্তু মতবাদই গ্রাহ্য হয়েছে। আসল কথা, দুটাই মতবাদ গ্রাহ্য হয়েছে। ওপারেরটাও গ্রাহ্য হয়েছে, যেটা উনি 1920-এ বলছিলেন। কি বলেছিলেন? কোয়াস সার্ভেট পৃথিবীর সর্বপ্রথম কোষীয় জীব বা প্রাণী, প্রথম সর্বপ্রথম জীব।
আর ইনি কি বলছেন, ইনি বলছেন না ওপারিন ভুল, আমি ঠিক। কি বলছেন উনি? বলছিলেন মাইক্রোস্ফিয়ার নামক যে কোষীয় জীবটা আছে সেটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কোষীয় জীব। আর এটা তিনি এটাও বলেছিলেন জোর গলায়, বলেছিলেন এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম জীবিত আদি কোষ। জীবিত আদি কোষ বা আদি কোষ বলতে কি সেল, সর্বপ্রথম জীবিত বলতে গেলে জীবিত বলতে গেলে তোমার এইসব মানে প্রাণ যেটা আছে, যেটা প্রাণী মানে যেটার মধ্যে আত্মা আছে বা এটা থেকেই তো মানুষের সৃষ্টি। মানে এটা হচ্ছে এমন সময়কার ঘটনা যখন পৃথিবীতে কিছুই ছিল না, খালি জল। এই জলের মধ্যেই প্রথম পাওয়া গেছে এই দুটো জীব, যেটার মধ্যে প্রাণ ছিল। বাদ বাকি কিছুই তখন প্রাণ ছিল না, তখন উদ্ভিদেরও জন্ম হয়নি, এইভাবে প্রাণের সঞ্চারই হয়নি ঠিক করে। তো এই দুটার মাধ্যমেই প্রথম প্রকাশিত হয়েছিল যে পৃথিবীতে প্রাণ আছে, প্রাণ সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে করে মিউটেশনের ফলে বা রূপান্তরের ফলে সেটা কি আস্তে আস্তে সেটা বিকশিত হচ্ছে, প্রাণের সৃষ্টি হচ্ছিল, সঞ্চার হচ্ছিল। তো এটা হচ্ছে প্রোটোবায়ন। তো হলো দুটোই গ্রাহ্য হয়েছে। প্রশ্ন যদি এরকম আসে যে বিজ্ঞানী এটা মাইক্রোস্ফিয়ার কথাটা আসলেই মনে করবে বিজ্ঞানী ফক্স, আর কোয়াসার্ভেট কথাটা মনে আসলেই তোমরা মনে করবে কে? ওপারিন। কবে বলেছিলেন? 1920। এতটুকু মাথায় একটু রাখতে হবে বন্ধুরা, আমার ভাই বোনেরা যারাই দেখছো আমার জিএনএম এর ক্লাসটি বা দেখবে, তো তারা এতটুকু মাথায় রাখবে, কিচ্ছু না, একটু সাল তারিখটা একটু মনে রাখতে হবে। এইটার কোনো শর্টকাট নেই, একটু ভালো রেজাল্ট করতে গেলে এতটুকু মাথায় রাখতেই হবে। এতটুকু না মাথায় রাখলে তুমি তো হেলথ ডিপার্টমেন্টে কাজ করতে পারবে না। না, আমার লক্ষ্য তোমাদের কিভাবে সেখানে জয়েন করানো বা যুক্ত করানো, তোমরা যাতে চান্স পাও, ভালো কলেজে যেতে পারো, 3 বছরের কোর্সে ভালো কলেজে যেতে পারো জিএনএম। তো হলো এতখানি, তো আমি মুছে ফেলছি, তোমরা আশা করি ঢুকে নিয়েছো। আর জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, ইউটিউবের কমেন্টেও কমেন্ট করবে। আর যারা টেলিগ্রামে যুক্ত আছো বা যুক্ত হতে চাও তারা আমাদের নিউক্লিয়াস বিহীন আদি কোষকেই কি বলা হয়? ইউক্যারিওটিক কোষ বলা হয়। ইউক্যারিওটিক, মনে রাখবে বানান যেন ভুল না হয়, ক্যারিওটিক কোষ বলা হয়। সর্বপ্রথম নিউক্লিয়াস বিহীন আদি কোষকে কি বলা হয়? ইউক্যারিওটিক কোষ বলা হয়। তো মনে থাকলো তোমাদের। এখন উদাহরণ তুমি দিতে পারো, এখন অনেক ধরনের উদাহরণ হয়, যেমন একটা উদাহরণ দিয়ে দিই, যেমন সবুজ নীলাবজে শৈবাল দেখতে পাও না? কচুরি মানে শৈবাল বলতে গেলে কি? ছোট ধরনের একটা উদ্ভিদ জাতীয় একটা, যেমন সবুজ নীলাভ শৈবাল কিছু আদর্শ কণা এটার মাধ্যমে সৃষ্টি হলো আদর্শ কণা কিছু সৃষ্টি হলো, যার মধ্যে বিভিন্ন উদ্ভিদ ও কিছু প্রাণীর সৃষ্টি হলো। এটা মনে রাখবে, সে থেকে সৃষ্টি হলো ইউক্যারিওটিক কোষের থেকে। তো তোমাদের আজকে আমি কি দেখালাম, তোমাদের আমি আজকে বুঝালাম ইউক্যারিওটিক কোষ কি, প্রোক্যারিওটিক কোষটা তোমাদের আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকে ইউক্যারিওটিক অবধি দেখালাম। আর কি দেখালাম তোমাদের পাশে তোমাদের দেখালাম, এর আগে নেক্সট ক্লাসে তো বলেই দিয়েছিলাম চলন গমন হয়েছিল, তারপরে জীবন কি, আজকে জীবনের উৎপত্তিতে দেখালাম যে কে কেমন মতবাদ দিয়েছিল, প্রথম জীব আদি কোষ কোনটি প্রথম বললাম, মাইক্রোস্ফিয়ার কোয়াসার্ভেট কে বলেছিলেন? বিজ্ঞানী ওপারিন। কবে বলেছিলেন? 1920 খ্রিস্টাব্দে। হ্যাঁ, আর মাইক্রোস্ফিয়ার তৈরি করে কবে হয়েছিল? 1965-এ। কে তৈরি করেছিলেন? বিজ্ঞানী ফক্স। কি বলেছিলেন? এটি হচ্ছে জীবনের প্রথম ধাপ বা জীবনের প্রথম ধাপ, যেটা আর এটি হচ্ছে জীবনের প্রথম সৃষ্টিকারী আদি কোষ বা প্রোটোবায়ন্ট। কে বলেছিলেন? এটা বলেছিলেন বিজ্ঞানী ফক্স। আর কোয়াসার্ভেট খালি কি বলেছিলেন? এটা প্রথম একটা ব্যাকটেরিয়া বা প্রোটোবায়ন্ট, এটা প্রথম একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে কি কোয়াসার্ভেট।
যেটা 370 কোটি বছর আগে সমুদ্রে, এখন অনেক ধরনের সমুদ্র হতে পারে, এখন অতটুকু জানা হয়নি, জানা যায়নি, এই বিজ্ঞানীরা অতটুকু জানতে পারেনি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে কি ধরনের সমুদ্রে? অনেক ধরনের তো সমুদ্র, আসলে তখন এতগুলো সমুদ্র ছিল না, তখন একটা সমুদ্র মিলেই অনেকগুলো তৈরি ছিল। আসলে তো আমাদের পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তখন স্থলই ছিল না, মানে 4 ভাগই জল ছিল। তখন তো জীবনের উৎপত্তি হয়নি, স্থলই তৈরি হয়নি, মানুষজন তো দূরের কথা, তখন জীবই তৈরি হয়নি। ডাইনোসরের আগের কথা বলছি আমি, ডাইনোসরও তখন ছিল না। ভাবো তাহলে কত বছর আগে, কত 370 কোটি বছর আগে পৃথিবী তৈরি হয়েছিল, 450 কোটি বছর আগে, আর প্রাণের সঞ্চার করেছিল 370 কোটি বছর আগে। তো এটা মনে রাখবে। তখন কি হয়েছিল, প্রথম এই ব্যাকটেরিয়া লক্ষ্য করেছিলেন, মানে প্রথম ব্যাকটেরিয়ার কথা জানা গিয়েছিল, যেটা কি ছিল, কুয়া সার্ভে। কে করেছিলেন বিজ্ঞানী ওপারিন, কবে 1920 খ্রিস্টাব্দে, এটা বললাম। তারপরে তোমাদের এটাও বললাম যে সে প্রোটোসেলটা কি, প্রোটোসেলটার মধ্যে কি পড়ে, এই সেটাকেই কিন্তু বলা হয় মাইক্রোস্ফিয়ারের অপর নামই কিন্তু প্রোটোসেল। তোমাদের যে প্রশ্ন আসে, তোমাদের আমি লিখে দিচ্ছি, এখন লেখার অত সময় নেই, মুখেই বলেছি, তোমরা ভালো করে শুনে নাও। নেক্সট ক্লাসে তোমাদের আরো ডিটেলস এই বিষয়টা আর বলবো, তোমরা তো আছোই আমার সাথে, অসুবিধা নেই। মাইক্রোসেলের অপর নাম কি, প্রোটোসেল, এটা মনে রাখবে। মাইক্রোসেল অর্থাৎ মাইক্রোস্ফিয়ারের অপর নাম কি, প্রোটোসেল, এটা মনে রাখবে। হ্যাঁ, আর কোয়া সার্ভেটের আর মাইক্রোস্ফিয়ারের আরেকটা অপর নাম আছে আদিকোষ। তোমাদের অত ডিটেলস ধরবে না, তাও তোমরা জেনে রাখবে, কারণ পরীক্ষার ক্ষেত্রে তো তোমরা খালি পড়ছো না, তোমরা জানার চেষ্টার জন্য পড়ছো, বা নিজের জ্ঞানকে বাড়ানোর জন্য পড়ছো, তাই তো? তো এতটুকু জানিয়ে রাখবে। আর তার লাস্টে তোমাদের দেখালাম ইউক্যারিওটিক কোষ। কোষ কয় প্রকার, ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ অর্থাৎ যে কোষে নিউক্লিয়াস বিহীন আদিকোষ থাকে, সেই কোষকে কি বলা হয়, ইউক্যারিওটিক কোষ। যেমন সবুজ নীলাভ শৈবাল অর্থাৎ শ্যাওলা, তোমরা হামেশাই দেখো। নীলাভ শ্যাওলা একটু রেয়ার দেখা যায়, তবে সবুজ শ্যাওলা তো হামেশাই সবাই দেখো। হ্যাঁ, আর সেই শ্যাওলা থেকেই ফার্স্ট কি হলো, বিভিন্ন ধরনের উদ্ভিদের সৃষ্টি হলো, আর কিছু সংখ্যক প্রাণীর সৃষ্টি হলো, কিসের মাধ্যমে, এই ইউক্যারিওটিক কোষের মাধ্যমে। নেক্সট ক্লাসে তোমাদের প্রোক্যারিওটিক কোষের ব্যাপারটা বলে দেবো। প্রোক্যারিওটিক কোষটা কি, প্রোক্যারিওটিক কোষ হচ্ছে যেটা নিউক্লিয়াস নেই, অর্থাৎ সর্বপ্রথম নিউক্লিয়াস যুক্ত আদিকোষকে কি বলা হয়, প্রোক্যারিওটিক কোষ। এটা তোমাদের ধারণাই, তোমরা ধরতেই পারছো। আর যে কোষে তোমাদের প্রাণী, প্রচুর সংখ্যক প্রাণী প্লাস উদ্ভিদ সবই তৈরি হয়েছিল, এটা কিছু সংখ্যক প্রাণী তৈরি হয়েছিল আর উদ্ভিদ তৈরি হয়েছিল বিভিন্ন, আর ওখানে কি প্রচুর প্রাণী, মানে সব জীবের মেন মূল ধারণাটাই ছিল প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ ছাড়া জীব আমরা তৈরি হয়নি, আমরা যে আজকে এখানে আছি, মানুষ, কুকুর টুকুর, যে ধরনের বিভিন্ন ধরনের জীব, সে তৈরি হয়েছিল কিসের মাধ্যমে, প্রোক্যারিওটিক কোষের মাধ্যমে। মানে মূল জীবনের আধারের প্রধান কোষ হচ্ছে কি, প্রোক্যারিওটিক কোষ। তো এতটুকুই যদি তোমাদের আজকে ক্লাস করালাম। তো প্লিজ যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আর অবশ্যই চ্যানেল নাম মনে রাখবে, এগিয়ে যাওয়ার চাবি। জিএনএম ক্লাস হচ্ছে তোমাদের, জিএনএম ব্যাচ 2025-26। তোমাদের যদি 25-এ এতটুকু ক্লিয়ার নাও হয়ে থাকে, তোমরা নেক্সট টাইমে প্রিপারেশন নাও ভালো করে, হয়তো অন্য ধরনের অন্য চ্যানেলে ক্লাস তোমরা করেছো, সেক্ষেত্রে আমার সমস্যার কারণে আমি তোমাদের অতভাবে ক্লাস করাতে পারিনি, সেটা আমার ফল্ট আছে বলতে গেলে, কারণ আমার কিছু প্রবলেম হয়েছিল, তোমাদের বলেই নিলাম, আমার এরকম বাড়িতে এত ক্রাইসিস সিচুয়েশন, তার মধ্যে আমি তোমাদের আজকে ক্লাস করতে এসেছি। যাই হোক, নেক্সট টাইমে তোমার চেষ্টা করবো আরো ভালো ক্লাস দেওয়ার। তবে 25-26 যারা তোমরা 25, তোমাদের জিএনএম তো হয়ে গেছে, তোমার জিএনএম হয়েছিল 29শে জুন, তোমাদের আমি লিখিয়ে দিতে পারি 29শে জুন তোমাদের ডেট ছিল জিএনএম এর। 25-এ আশা করি সবাই ভালো দিয়েছো। আর বিভিন্ন অন্য কোনো চ্যানেল ফলো করেছে, যেমন সাফল্য বাংলা আছে, অনেক ধরনের চ্যানেল আছে, সেখানে ডে বাই ডে চ্যাপ্টার ওয়াইজ আমাদের মতনই এরকম করা হয়। আমরাও সেখানে চেষ্টা করছি তোমাদের বেস্টটা দেওয়ার, তোমাদের আরো ভালো করার চেষ্টা করছি। তো যারা অ্যাপ্লাই করোনি তারা অবশ্যই আমার সাথে জুড়ে থাকো, আর 26-এ অবশ্যই অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে হবে। না যদি করে থাকো তাহলে তোমরা বোকামো করছো, না করে থাকলে কিচ্ছু হবে না, সাহস নিয়ে তো দেখো কি হয়, তাই না? অবশ্যই শেষে তোমাদের উদ্দেশ্য বলছি, জীবনে চলার পথে অনেক বাধা আসে, তবু সেই বাধাকে মেনে নিয়ে আমাদের চলতে হয়। 1, 2 নম্বর, যদি কষ্ট না করো তাহলে কেষ্ট কি হয়ে পাবে, কষ্ট যদি নাই করো, কষ্ট যদি নাই বোঝো, হয়তো তোমার কাছে আজকাল আমি কিছুই নেই,
সেক্ষেত্রে তোমার একটাই এখন অস্ত্র, তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে হবে। একমাত্র স্বপ্ন পূরণের মাধ্যমেই তুমি তোমার সবকিছু পেয়ে যাবে বা সবকিছু আদায় করতে পারবে। যে ধরনের জিনিস হতে পারে, টাকা পয়সা হতে পারে, সম্মান হতে পারে, ঘরবাড়ি হতে পারে, বা সাকসেস, যেটাকে বলে না সাকসেস একদিনে আসে না। সাকসেস কি হয়ে আসে? স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক দুটো মিলে কি আসে সাকসেস। খালি পড়ে গেলাম তাহলে হবে না, যদি জাস্ট খালি পড়ে গেলাম না জেনে তাহলে হবে না। বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আর অবশ্যই চ্যানেলটা নাম্বার রাখবে, এগিয়ে যাওয়া চাবি। এখানে স্মার্ট ওয়ার্ক ভাবেও তোমাদের দেখানো হবে ট্রিক্স অ্যান্ড টিপসের মাধ্যমে। ট্রিক্স কী হয়, ট্রিক্স অ্যাপ্লাই করে খুব সহজেই সেই প্রশ্নগুলো লাগাতে পারবে বা করতে পারবে খুব সহজেই, শর্টকাটে। তোমাদের সময় খুব কম থাকবে, তোমাদের অত ডিটেলস বুঝালে হবে না, ডিটেলস অতভাবে লিখে দিলে হবে না। এমসিকিউ প্রশ্ন থাকবে তো তো সেক্ষেত্রে সময় খুব কম থাকবে। আর টিপস মানে যেসব টিপস আমরা দিব, আমি জেএনএম ক্ষেত্রে দেবো আর আমাদের যে অন্য স্যাররা আছে তারা সেক্ষেত্রে দেবে। সেই টিপসগুলো ফলো করলেই তোমরা খুব অনায়াসে পরীক্ষা ক্র্যাক করে দিয়ে আসবে, কোনো ব্যাপার না। সেগুলো তোমাদের ফলো করাই তোমাদের এখন, আমরা তো আমাদের মধ্যে চেষ্টা করব, তোমাদেরও আমাদের সাথে দৌড়ে যেতে হবে, বা আমাদের হাল চাললে হবে না। লাইফে হেরে গেলে হয় না, লাইফে জিততে হয়। তো এই বলেই আজকে ক্লাসটি শেষ করছি। তো জয় হিন্দ, জয় ভারত।